আমাদের ইজিপ্ট ভ্রমণে আমরা দেখে নিয়েছি আলেকজান্দ্রিয়া, গিজা, স্ফিংস, মেমফিস, সাকারা স্টেপ পিরামিডের ভেতরে ঢুকেছি, এসেছি আসওয়ান, দেখেছি হাই ড্যাম, ফিলাই টেম্পল আর রানী হাটশেপসুটের আনফিনিশড ওবেলিস্ক, দেখেছি নুবিয়ান ভিলেজ। নমস্কার, আজ 5ই ডিসেম্বর। আজ ভোর 3:30 ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি আবু সিম্বেলের উদ্দেশ্যে। আবু সিম্বেল মিশরের একেবারে দক্ষিণ প্রান্তে সুদানের বর্ডারে অবস্থিত। প্রায় 250 কিলোমিটার মতো রাস্তা আমাদের যেতে হবে। ঘন্টা চারেক মতো সময় লাগা উচিত, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের থামতে হবে, ব্রেক নেব, অথবা যেহেতু বর্ডারের কাছে বিভিন্ন রকম ফর্মালিটিস আছে এখানকার গভর্নমেন্টের, সেইগুলো পালন করে যেতে যেতে আমরা বেরিয়েছি এই 4:15 4:30 নাগাদ। তবে আশা করছি 9টার মধ্যে ডেফিনেটলি পৌঁছে যাব। আমরা একটা চেকপোস্টে দাঁড়িয়েছি। এখানে আমাদের পারমিট চেক করা হবে। বর্ডারের কাছাকাছি যাওয়ার জন্য কিছু বোধহয় পারমিট লাগে। যাই হোক, এটা আমাদের ট্রাভেল কোম্পানির লোকেরাই হ্যান্ডেল করছেন। আমাদের যিনি ড্রাইভার আছেন ওনার কাছেই প্রয়োজনীয় কাগজপত্র আছে। বর্ডার সংলগ্ন এলাকায় মিলিটারি অ্যাক্টিভিটি থাকার দরুন এখানে কোনো গাড়ি ইচ্ছে মতো রুটে যেতে পারে না। অনেক গাড়ির কনভয় বানিয়ে পরপর যেতে হয় নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট রাস্তায়। আবার বেরিয়ে পড়েছি আমরা। মরুভূমি শুরু হয়ে গেছে। পূব দিকের আকাশ আস্তে আস্তে ফর্সা হচ্ছে। মনে হয় সাহারা মরুভূমির ওপরে একটা দারুণ সূর্যোদয় দেখতে পাবো আমরা। দেখা যাক। চারিদিকে বেশ আলো হয়ে গেছে আর আমাদের গাড়ি ছুটে চলেছে মরুভূমির মাঝখান দিয়ে। বালিয়াড়ির উপরে আমাদের গাড়ির ছায়াটা গাড়ির সঙ্গে সঙ্গে চলেছে, কখনো ছোট হচ্ছে কখনো বড় হচ্ছে। বেশ মজা লাগছে এটা দেখতে। ওই দেখুন, আমাদের গাড়ির ছায়াটা দেখা যাচ্ছে, আবার ছোট হয়ে গেল। আমাদের ক্রুজ লাইনার স্ট্রাইজেনবার্গার থেকে আমাদের জন্য প্যাকড ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখা যাক কি কি দিয়েছে। বাবা, অনেক কিছু প্যাকিং করে রাখা আছে। এই প্যাকেটটায় একটা গোল্ডেন আপেল আর একটা কলা আছে। এটাতে কিছু অলিভ, একটা টেট্রা প্যাক গুয়াভা জুস, ড্যানিশ পেস্ট্রি আর ক্রোয়াজো, সঙ্গে জ্যাম আর হানি, একটা স্যান্ডউইচ, ভেতরে সালামি, একটা ড্রাই কেক। যাই হোক, অনেক কিছুই রয়েছে। খেতে শুরু করি। প্রায় ঘন্টা 2-এর রাস্তা পেরিয়ে এসছি আমরা। ন্যাচারাল ভেজিটেশন এদিকটা একেবারে নেই বললেই চলে। খুবই রুক্ষ মরুভূমি, তার মাঝখানেই ইলেকট্রিকের গ্রিড দেখতে পাচ্ছি। এখানে একটা কফি শপ আছে যেখানে লোকে বাথরুমের ব্রেক নেয়। এই প্রত্যেকটা কফি শপের সঙ্গেই কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর, জামা কাপড়ের দোকান
এই সমস্ত থাকে, যাতে বাথরুমের ব্রেক নেওয়ার সঙ্গে সঙ্গে লোকে কিছু শপিংও করে। আমরা নামবো এখানে, দেখা যাক কি আছে। আমাদের গাড়ি ছাড়া আরো অনেক গাড়ি এখানে থেমে আছে, সবই ট্যুরিস্ট ভেহিকেল। ভেতরে ট্যুরিস্টের ভিড়ও প্রচুর। এই সমস্ত ট্যুরিস্টদের মধ্যে ভারতীয় চোখে পড়লো না, তবে এশিয়ান অর্থাৎ চাইনিজ, জাপানিজ বা কোরিয়ান ঠিক বলতে পারবো না, এশিয়ান অরিজিনের ট্যুরিস্ট এবং ইউরোপিয়ান, আমেরিকান সব দেশেরই প্রচুর ট্যুরিস্ট চোখে পড়ল। মহিলা ও পুরুষ দুদিকের বাথরুমেই বেশ ভালোই লাইন পড়েছে। আচ্ছা, এই সুযোগে একটা কথা বলে রাখি, এভারেজ ইজিপশিয়ান লোকেরা কিন্তু সিগারেট প্রচুর খায়। মানে আমরা অন্য কোথাও দেখিনি এত বেশি স্মোকার। প্রায় সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষদেরই দেখছি সিগারেট হাতে। এদের ডিপার্টমেন্টাল স্টোরটাও বেশ ওয়েল স্টক। নানান ধরনের চকলেট, ড্রিঙ্ক, বিস্কিট, ওয়েফার্স, মানে মোটামুটি যা যা লাগতে পারে, এনার্জি বার্স, অনেক কিছুই রয়েছে এবং টুরিস্টরা কিনছেও এখান থেকে অনেক কিছু। টুরিস্টদের সংগ্রহযোগ্য ফ্রিজ ম্যাগনেটও বিক্রি হচ্ছে, শোপিসও আছে, দাম কিন্তু বেশ চড়া এখানে। ব্রেকের পর আমরা আবার বেরিয়ে পড়েছি মরুভূমির মধ্যে। এবার আস্তে আস্তে চুনা পাথরের কিছু টিলা দেখা যাচ্ছে এদিক ওদিক। যেহেতু আমরা লেক নাসেরের গা ঘেঁষেই চলেছি এবার, এবং খুব কাছ দিয়েই চলেছি, কিছু এগ্রিকালচারাল ল্যান্ডও দেখতে পেলাম। এইভাবেই লেক নাসেরের জলকে খাল কেটে এনে এরা ক্ষেতের মধ্যে ওয়াটার সাপ্লাই বা ইরিগেশনের ব্যবস্থা করেছে। আবু সিম্বেলের এই প্যাকেজটা আমাদের ট্রাভেল কোম্পানি ট্রাভকোর কাছ থেকে আমাদের কিনতে হয়েছে আলাদা করে। এটা আমাদের মূল প্যাকেজের সঙ্গে ছিল না। এর জন্য আমাদের খরচ হয়েছে $115 করে, মোট $345। আমরা পৌঁছে গেছি আবু সিম্বেল। এখানে 150 ইজিপশিয়ান পাউন্ড দিলে ভেহিকেল পাওয়া যায় ইলেকট্রিক্যাল, যারা এন্ট্রেন্স থেকে আবু সিম্বেল টেম্পলের সামনে অবধি আমাদের নিয়ে যাবে। এই দূরত্বটা অবশ্য খুব একটা বেশি নয়, 1 কিলোমিটার মতো। ইচ্ছে করলে হেঁটেই যাওয়া যায়, তবে আমরা এই ভেহিকেলটাই নিয়েছি। নমস্তে। আপনাদের আগেই বলেছি, এখানকার ট্যুরিজমের সঙ্গে যুক্ত লোকজন দেখলেই শাহরুখ খান, অমিতাভ বচ্চন এইসব বলতে থাকে। তবে এদের আমাদের বাংলার হিরো হিরোইনদের নামও শিখিয়ে দেওয়া উচিত। চেষ্টা করে দেখা যাক এরা পারে কিনা। Uttam Kumar. Uttam Kumar is another hero, better than Shahrukh Khan, bigger than Shahrukh Khan. লেক নাসেরের তীর বরাবর আমরা চলেছি। এই লেক নাসেরের সামনেই হচ্ছে আবু সিম্বেল মন্দির। গেটের দিক থেকে আসতে প্রথমে পড়বে রানী নেফারতারির টেম্পল। তিনি ফারাও রামাসিসের রানী ছিলেন, এবং তারপরে ফারাও রামাসিসের
মেইন টেম্পল অর্থাৎ আবু সিম্বেল মন্দিরটা পড়বে। এইটা হচ্ছে রানী নেফারতারির টেম্পল, আর এর পেরিয়ে গিয়ে দেখুন এইটা হচ্ছে মেন আবু সিম্বেল টেম্পল। প্রত্যেক জায়গার মতো এখানেও প্রচুর ভিড় হয়েছে। আমরা আগে বাইরে থেকে কিছু ছবি তুলবো, তারপরে টেম্পলের ভেতরে ঢুকবো। আজ থেকে প্রায় 3200 বছর আগে ফারাও দ্বিতীয় রামাসিস এই মন্দির নির্মাণ করেন। নিজের শক্তি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা আর রাজ্যের গৌরব বিশ্বের কাছে তুলে ধরতেই এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল। মন্দিরে প্রবেশের পথেই বিশালকায় 4টে রামাসিস 2 এর স্ট্যাচু রয়েছে, প্রায় 20 মিটার লম্বা, আর তার হাঁটুরও নিচে খুব ছোট ছোট স্ট্যাচু হচ্ছে রানীর এবং অন্যান্য অমাত্যদের। স্ট্যাচুগুলো এইভাবে তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ফারাওয়ের বিশালত্ব জনসাধারণের সামনে প্রকাশ করে তোলা। এই মন্দিরটির আদি অবস্থান কিন্তু এখানে নয়, এটি এমন এক জায়গায় ছিল যে ওই 1960-এর দশকে আসওয়ান হাই ড্যাম তৈরির সময় লক্ষ্য করা হয় যে ড্যাম তৈরি হলে মন্দিরটি একেবারে জলের নিচে চলে যাবে, এবং তখন প্রযুক্তিবিদরা প্রচুর টুকরো টুকরো করে মন্দিরটিকে এনে এই বর্তমান এই অবস্থানে সেটিকে আবার প্রতিস্থাপন করেন। একটা বিশাল জিগজো পাজলের মতো ব্যাপার, কয়েক হাজার টুকরো এনে এখানে তৈরি হয়েছিল। আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি। ঢুকে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, মূল মন্দিরের ছাদটি বেশ কয়েকটি বিশালকায় রামাসিসের মূর্তিকে থাম হিসেবে ব্যবহার করে তার মাথার ওপর ছাদটিকে তৈরি করা হয়েছে। এবার আমরা মন্দিরের মূল গর্ভগৃহ বা স্যাংট্রামের দিকে এগিয়ে চলেছি। আবু সিম্বেল মন্দিরের এই স্যাংট্রাম বা গর্ভগৃহটি আবার একটা প্রযুক্তিগত বিস্ময়। প্রতি বছরের 22শে ফেব্রুয়ারি আর 22শে অক্টোবর উদীয়মান সূর্যের প্রথম রশ্মি এসে এই গর্ভগৃহের ভেতরে 4জন যে ভগবানের মূর্তি আছে তার উপরে পড়ে। এই মূর্তিগুলো হলো দেবতা টা, দেবতা আমুন-রা, দেবতা রে হোরাকটি এবং দেবতারূপী ফারাও দ্বিতীয় রামাসিসের মূর্তি। একদম বাঁদিকে দেবতা টা যেহেতু অন্ধকারের দেবতা, তাই সূর্যের আলো কোনোদিনই তার উপরে পড়ে না এবং গর্ভগৃহের ওই অংশটা সবসময় অন্ধকারে থাকে। কি আশ্চর্য বিস্ময়কর প্রযুক্তি বলুন তো। মন্দিরের দেয়ালগুলোর প্রত্যেকটিতেই অসংখ্য ছবি খোদাই করা রয়েছে। মোটামুটি সবই দ্বিতীয় রামাসিসের রাজত্বকাল এবং তার জীবনের বিভিন্ন অধ্যায় এবং বিভিন্ন কাহিনীর ছবি। তার যুদ্ধ জয়, তার প্রজা শাসন, তার মিশরের শত্রুদের শাস্তি দেওয়ার ছবি, এই সমস্ত। এখানে দেখুন একটা ছবি রয়েছে যেখানে দেখা যাচ্ছে ফারাও দ্বিতীয় রামাসিস
রথের ওপর চড়ে যুদ্ধ করছেন এবং শত্রুদের দমন করছেন। এরকম আরো কিছু ছবি আছে যেখানে তাকে যুদ্ধরত অবস্থায় দেখতে পাওয়া গেছে। আমরা জানি ফারাও দ্বিতীয় রামাসিসের সময়তেই মিশরের সাম্রাজ্য সর্বাধিক প্রসার লাভ করেছিল। আমরা আবু সিম্বেল মন্দির থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা যাব মন্দিরের বাঁদিকে অপেক্ষাকৃত ছোট রানী নেফারতারির মন্দিরের দিকে। এখানে বলে রাখা ভালো যে ফারাও দ্বিতীয় রামাসিসই একমাত্র ফারাও যিনি তার রানীর জন্য প্রায় একই সাইজের একটি মন্দির নির্মাণ করেছিলেন। আমরা এসে গেছি রানী নেফারতারির মন্দিরে, ভিতরে ঢুকবো এবার। রানী নেফারতারির মন্দিরের মূল দরজার চাবিটা একবার দেখুন, কেমন লাগলো। এটা কিন্তু বিশাল বড়, অন্তত ফুট 2 লম্বা হবে। ফারাও দ্বিতীয় রামাসিসের মন্দিরে যেমন দেবতা হিসেবে ফারাওয়ের সঙ্গে সঙ্গে পূজিত হন দেবতা আমুনরা, তেমনি রানী হাথরের মূর্তি এখানে পূজিত হয় রানী নেফারতারির সঙ্গে। হয় বলাটা উচিত হলো না, হতো বললে ঠিক হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ফারাও শাস্তি দিচ্ছেন অপরাধীদের বা মিশরের যারা শত্রু তাদের। প্রত্যেকটি ছবির পেছনেই কোনো না কোনো গল্প আছে। প্রত্যেকটি ছবিতেই ফারাও রয়েছেন এবং রানী রয়েছেন, এবং প্রত্যেকটা ছবি একটা করে প্রায় পৌরাণিক কাহিনীর মতো একটি করে কাহিনী আছে। এবার আমরা মন্দিরের গর্ভগৃহতে এসে গেছি। এই মন্দিরের গর্ভগৃহতেও ভেতরে একটা মূর্তি রয়েছে, কিন্তু মূর্তিটা দেখে এক্স্যাক্টলি ঠিক কি মূর্তি সেটা বোঝা যাচ্ছে না। এর পাশের ছবিগুলো দেখুন, এর কিন্তু রংগুলো এখন অনেকটা অটুট রয়েছে। গর্ভগৃহটার ভেতরে দেখুন একটা মূর্তি কিছু আছে বোঝা যাচ্ছে, তবে সেটা এতটাই ভাঙাচোরা তার অবস্থা যে প্রত্নতাত্ত্বিকরা ছাড়া সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু মুশকিল যে এটা কিসের মূর্তি। এই ছবিগুলোতে দেখুন সেই প্রায় 3000 বছর আগেকার রং কিন্তু এখনো রয়েছে, বোঝা যাচ্ছে রংগুলো। বিশেষ করে নীল আর হলুদ, এই দুটো রং খুবই উজ্জ্বলভাবে রয়েছে, চোখে পড়ে। মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব, বাইরের দিকে চলেছি। এখানে একটা জিনিস আছে, প্রত্যেকটি টুরিস্ট অ্যাট্রাকশনেই, বিশেষ করে এই দক্ষিণ মিশরে বাইরে বেরোনোর রাস্তাটি জুড়ে শপিং আর্কেড। মানে বাইরে বেরোনোর যে রাস্তাটা, একমাত্র রাস্তা একটি এক্সিট, এবং সেগুলো অন্তত 100-150 দোকানের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।
এরা নানান রকম ভাবে সেই প্রায় গড়িয়াহাটের ফুটপাতের দোকানদাররা আগে যেমন করতো, এখন অবশ্য করে না গড়িয়াহাট বা নিউ মার্কেট, এরা সেই রকম প্রায় পারলে হাত ধরে টানাটানি করে। আপনারা ইচ্ছে হলে আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন, তবে বার্গেন করতে হবে, অনেক বার্গেন করতে হবে। गुड मॉर्निंग। দেখেছেন তো কতখানি রাস্তা এদের মধ্যে দিয়ে যেতে হয় এইসব দোকানের মধ্যে দিয়ে, এবং সত্যি এইসব প্রলোভন এড়িয়ে এবং এদের জোড়াজুড়ি এড়িয়ে কিছু না কিনে এখান থেকে বেরিয়ে যাওয়া কিন্তু সত্যি খুব মুশকিল। আমাদের আবু সিম্বল দেখা হয়ে গেছে, এবার আমরা ফিরছি। এখান থেকে ফিরে আমরা সোজা গিয়ে আবার আমাদের ক্রুজে উঠবো এবং ক্রুজ চলবে উত্তরমুখী। আমরা আস্তে আস্তে এগোবো কোমম্বো এডফু হয়ে লাক্সরের দিকে। বিদায়, দেখা হবে আবার আগামী পর্বে।